এতদিন মানসিক স্বাস্থ্য নিয়ে আমি যে ধারাবাহিকটি করছিলাম তার বিভিন্ন পর্বে অ্যালজাইমার্স, ওসিডি অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অটিজম, ডিপ্রেশন, নার্সিসিজম ইত্যাদি বিভিন্ন পর্বে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এই ধারাবাহিকের মূল লক্ষ্য ছিল মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো, বিভিন্ন মানসিক ব্যাধি বা বিশৃঙ্খলার লক্ষণ ও তার প্রতিকার সম্বন্ধে একটু জানার ও বোঝার চেষ্টা করা, যাতে রোগ গুরুতর হবার আগেই আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারি। আজকে আপাতত এই ধারাবাহিকের শেষ পর্ব। আরও অনেকগুলি মানসিক সমস্যা আছে, তো সবগুলো নিয়ে তো আলোচনা করা সম্ভব নয়। আমি আজকে আর কয়েকটি মানসিক সমস্যা নিয়ে অল্প অল্প করে কথা বলবো। নমস্কার, মুক্তির আড্ডাঘরে আপনাদের সকলকে স্বাগত। এই আড্ডায় আপনাকে, আমাকে এবং আরও অনেককে ব্যক্তিগত ও সামাজিক স্তরে যে যে বিষয়গুলি ভাবায়, বিচলিত করে, বিব্রত করে, যা শুনলে জানলে আমরা চিন্তিত হই, উদ্বিগ্ন বোধ করি, কিন্তু জানতে চাই, জানা দরকারও, সেই সব বিষয় নিয়ে আলাপচারিতায় আসব, কখনো একা, আবার কখনো কাউকে সঙ্গে নিয়ে। ক্লেপ্টোম্যানিয়া শব্দটির সাথে অনেকেই হয়তো পরিচিত নন। এটিও এক ধরনের মানসিক ব্যাধি। এই ব্যাধিতে যে ব্যক্তি আক্রান্ত, সে না বলে যে কোনো ছোটোখাটো জিনিস নিজের পকেটস্থ করার এক অপ্রতিরোধ্য তাড়না বা তাগিদ অনুভব করে। স্থান, কাল, অবস্থা বা পরিস্থিতি বিস্মৃত হয়ে অনিবার্যভাবে সেই তাড়নার কাছে আত্মসমর্পণ করে। এমন নয় যে ওই জিনিসটি তার নেই বা তার প্রয়োজন ছিল বা জিনিসটির প্রতি তার লোভ জন্মেছিল, কিন্তু অন্যের জিনিস না বলে নেওয়ার, যাকে সাদা বাংলায় আমরা চুরি করা বলি, তার অদম্য তাগিদ সেই মুহূর্তে তাকে ভালো মন্দ বা তার কাজের পরিণতি ভাবার সুযোগ দেয় না। সে জিনিসটি চুলের একটি অতি সাধারণ ক্লিপ বা পেন, প্লাস্টিকের বল, পুতুল, পেন্সিল, দেশলাই, মানে তুচ্ছাতি তুচ্ছ যে কোনো বস্তু হতে পারে। ক্লেপ্টোম্যানিয়া যদিও খানিকটা বিরল, কিন্তু খুব গুরুতর একটি মানসিক সমস্যা। এই সমস্যায় যারা আক্রান্ত তারা তাদের পরিবার বা কাছের মানুষদের বেশ অস্বস্তিকর ও বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে ফেলতে পারে। এমনকি তাদের এই অভ্যাস থেকে আইনি জটিলতাও তৈরি হওয়া অসম্ভব নয়। এরা বেশিরভাগ সময়েই নিজেদের এই তাগিদ নিয়ন্ত্রণ করতে না পারার জন্যে মনে মনে সংকুচিত হয়ে থাকে। লজ্জায় না পারে কাউকে বলতে, না পারে নিজেদের আটকাতে। আদতে কিন্তু এরা অসৎ বা খারাপ মানুষ নয়। এই যে তাগিদ বা ঝোঁকের মাথায় চুরি করার অভ্যাস, এটি একটি মানসিক অসুস্থতা। যদিও ক্লেপ্টোম্যানিয়ার ঠিক সেইভাবে কোনো চিকিৎসা হয় না, তবে চিকিৎসকের দ্বারস্থ হলে ওষুধ, থেরাপি ও কাউন্সেলিংয়ের মাধ্যমে এই প্রবণতা কমিয়ে আনা যেতে পারে। এরা যে মানসিক পর্যায়ের মধ্যে দিয়ে যায় তা অনেকটা এইরকম। চুরির আগে এরা উত্তেজনা ও দুশ্চিন্তায় ভোগে। চুরি করার পরে একটা তৃপ্তি বা আনন্দ অনুভব করে। আর তার পরের পর্যায়ে আসে অনুশোচনা, ভয়, অপরাধবোধ, লজ্জা। এই সমস্ত আবেগ মিলিয়ে মিশিয়ে এদের মানসিক অবস্থা খুব করুণ করে তোলে। উর্মি যখন স্কুলে পড়ে তখন একদিন তার এক সহপাঠীর ব্যাগে একটি চাবির রিং দেখতে পেয়ে তুলে নেয়। বাড়ি ফিরে যখন চাবির রিংটি বের করে একটা জুতোর বাক্সের মধ্যে রেখে দিচ্ছে, তখন সে জানে যে ওটা তার কোনো কাজে লাগবে না। তার যে সেটি খুব পছন্দ হয়েছিল তাও নয়, তবুও কী যে একটা হয়, মাথার মধ্যে একটা কেমন যেন উথাল পাথাল হতে থাকে। জিনিসটা নিয়ে নেবার পরেই সব শান্ত হয়ে যায়। না, সব সময় যে এই তাড়না অনুভব করে তা কিন্তু নয়, কিন্তু যখন করে তখন তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। সেই মুহূর্তটি উর্মির কাছে অত্যন্ত বেদনাদায়ক। একজন মানুষ যখন অসহায়ভাবে অপরাধবোধ, লজ্জা আর ভয়ের কাঁটায় ক্ষতবিক্ষত হচ্ছে, তখন তার সম্বন্ধে বিরূপ সমালোচনা না করে পাশে দাঁড়ান, হাতটি ধরুন আর চিকিৎসকের কাছে নিয়ে যান। এবার আসি দ্বিতীয় বিষয়ে।
বর্তমান প্রজন্ম চেহারা সম্বন্ধে অত্যন্ত সচেতন। পরিসংখ্যান বলছে অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে এখন অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা এই মানসিক ব্যাধির প্রকোপ আগের থেকে অনেক বেড়েছে এবং এটি ক্রমবর্ধমান। রোগের নাম ও ধরন দুটিই অপরিচিত লাগবে বেশিরভাগ শ্রোতার কাছে। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এমন একটি মানসিক ব্যাধি যাতে আক্রান্ত ব্যক্তি মোটা হয়ে যাবার ভয়ে সর্বক্ষণ কাঁটা হয়ে থাকে, আর এই ভাবনা থেকেই জন্ম নেয় খাবারের প্রতি একটা অনীহা। আগে যেগুলো পছন্দের খাবার ছিল এখন সেগুলো দেখলে শরীর খারাপ করে। সবসময় ভয়, এই বুঝি ওজন বেড়ে গেল। ওজন যাতে না বাড়ে সেই জন্যে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দেয় এরা। আমাদের দেশে বিশেষ করে শহুরে সমৃদ্ধ পরিবেশের কিশোরী ও তরুণীদের মধ্যে এর প্রাদুর্ভাব বাড়ছে। এতদিন এই ব্যাধি পাশ্চাত্য দেশের সমস্যা হিসেবে আমরা এড়িয়ে গেছি, কিন্তু গত কয়েক দশকের দ্রুত বিশ্বায়ন, মিডিয়ার প্রভাব এবং পরিবর্তিত সামাজিক সাংস্কৃতিক পরিস্থিতিতে এই রোগের ঘটনা আমাদের দেশেও বৃদ্ধি পেয়েছে। আসামের তরুণীকে তার দিদি ডাক্তারের কাছে নিয়ে আসে কারণ সে বারবার বমি করছিল এবং ধীরে ধীরে তার ওজন কমছিল। গত 1 মাস ধরে তিনি খুব নিস্তেজ এবং নিষ্ক্রিয় থাকতেন, একা একা সময় কাটাতে পছন্দ করতেন। প্রথমে নানা রকম শারীরিক পরীক্ষা হলো, তাতে বিশেষ কোনো গোলমাল পাওয়া গেল না, অথচ সে খাওয়া কমিয়ে দিয়েছে, জল খাবার খেতে চায় না, দুপুরে বা রাতের খাবারও খুব কম খায়, অন্যদের সামনে খেতে চায় না। বেশ কিছুদিন ধরে এরকম চলার পর হঠাৎ করে মাসখানেক ধরে তার নাকি খিদে বেড়ে গেছিল এবং সে বেশি খেতে শুরু করেছিল। সেই সময় সে প্রায়ই খাবারের পরে বমি করছিল, যা গত মাসখানেক ধরে বেড়ে যায়। 3 মাসে তার ওজন 41 থেকে কমে 30 কেজিতে এসে দাঁড়ায়। তা সত্ত্বেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পছন্দের অভিনেত্রীর চেহারার সঙ্গে নিজেকে তুলনা করে সে হতাশায় ভুগত। মনোচিকিৎসা, উচ্চ ক্যালোরিযুক্ত খাবার এবং সমান গুরুত্ব সহকারে শারীরিক ও মানসিক চিকিৎসায় তার অবস্থার উন্নতি হতে শুরু করে। অ্যানোরেক্সিয়া নার্ভোসার ঠিক বিপরীত অবস্থার নাম বুলিমিয়া নার্ভোসা। মানুষ যখন অবসাদে ভোগে তখন বেশি খাওয়ার প্রবণতা দেখা যায়, তারপর নিজের চেহারা বা শরীর নিয়ে হীনমন্যতায় ভুগতে শুরু করে। অনেক সময় উদ্বেগ বা মানসিক চাপের সঙ্গে মানিয়ে নিতে না পেরেও এই প্রবণতা দেখা যায়। এক ধরনের হতাশা বা অবসাদ থেকে এরা বেশি খেয়ে ফেলে ঠিকই, কিন্তু তারপরেই এরা গলার ভিতরে আঙুল ঢুকিয়ে বমি করে সমস্ত খাবার বার করে দেয়। এ দুটির কোনোটিই স্বাস্থ্যকর অভ্যেস নয় এবং এটি যে শুধুমাত্র শারীরিক ব্যাধি নয়, এটি বুঝতেও বিশেষজ্ঞ হবার প্রয়োজন নেই। এর মূল প্রথিত থাকে রোগীর মনের মধ্যে। ডাক্তারের সাহায্য ছাড়া এটি সারিয়ে তোলা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবার সম্ভাবনা তৈরি হতে পারে। আরও একটি শব্দের সঙ্গে আমরা ক্রমশ পরিচিত হয়ে উঠছি, আর সেটি হলো অ্যাংজাইটি ডিসঅর্ডার আর ট্রমা। অ্যাংজাইটি ডিসঅর্ডার কী? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করা। দেখুন, নানা ধরনের চিন্তা বা দুশ্চিন্তা আমাদের মাথায় ঘোরাফেরা করে, সেটা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে এই ভয় থেকেও দুশ্চিন্তা বা অ্যাংজাইটির সূত্রপাত হয়। চাকরি চলে যাবার ভয়, পরীক্ষায় ভালো নম্বর না পাওয়ার ভয়, ভবিষ্যৎ নিয়ে ভয়, সম্মানহানি হবার ভয়, অসুখ নিয়ে ভয়, অর্থাৎ ভবিষ্যতে কোনো খারাপ কিছু ঘটতে পারে এই আশঙ্কা থেকে দুশ্চিন্তা। সাধারণ চিন্তা বা দুশ্চিন্তা জীবনের একটি স্বাভাবিক অংশ, এটি আসে এবং চলেও যায়। সাধারণ দুশ্চিন্তা সাধারণত কোনো নির্দিষ্ট সমস্যার কারণে হয় এবং সমস্যা মিটে গেলে দুশ্চিন্তাও চলে যায়। উদ্বেগের পরিমাণ ও স্থায়িত্ব যখন স্বাভাবিক জীবনযাত্রাকে দীর্ঘ সময়ের জন্য ব্যাহত করে, তখনই আমরা তাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে পারি। সাধারণ চিন্তা আপনাকে আপনার কাজের বিষয়ে সাবধান বা মনোযোগী হতে এবং কখনো কখনো অনাগত সমস্যার মোকাবিলা করার জন্য প্রস্তুত হতে সাহায্য করতে পারে। কিন্তু যখন এটি আপনার সাধারণ কাজকর্ম, পড়াশুনো বা সামাজিক মেলামেশায় বাধা সৃষ্টি করে, তখন সাবধান হওয়া দরকার। অ্যাংজাইটি ডিসঅর্ডার ব্যাধিতে যিনি আক্রান্ত
তিনি অনিদ্রা, ক্রমাগত ক্লান্তি, পেশিতে টান, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট এবং পেটের সমস্যায় ভোগেন। অনেক ক্ষেত্রে এটি আবার প্যানিক অ্যাটাক পর্যন্তও পৌঁছাতে পারে। ধরা যাক সুমনা একজন চাকরিজীবী। তার সবসময় মনে হয় অফিসে কোনো ভুল হয়ে যাবে বা তার চাকরি চলে যাবে। পরিবারের কেউ যদি বাড়ি ফিরতে সামান্য দেরি করে, তাহলেই সে ভাবতে শুরু করে তার বড় কোনো বিপদ হয়েছে। এই দুশ্চিন্তাগুলোর কোনো বাস্তব ভিত্তি না থাকলেও সে সারা সময়টা অস্থির হয়ে থাকে। এর ঠিক বিপরীত মেরুতে অবস্থান করে যাঁরা ট্রমায় আক্রান্ত তাঁরা। অ্যাংজাইটি ভবিষ্যতের ভয়ের সাথে যুক্ত, আর ট্রমা অতীতের স্মৃতির সাথে যুক্ত। ট্রমা নির্দিষ্ট কোনো শব্দ, গন্ধ বা ঘটনার স্মৃতি থেকে হঠাৎ সক্রিয় হয়ে উঠতে পারে। অ্যাংজাইটির ক্ষেত্রে এই ধরনের কোনো নির্দিষ্ট কারণ নাও থাকতে পারে। মানসিক স্বাস্থ্যের সঙ্গে আমরা নিজেদের অজান্তেই কেমন একটা কলঙ্ক, নিন্দে বা লাঞ্ছনার যোগ আছে বলে ধরে নিই। ইংরেজিতে যাকে বলে স্টিগমা। ঠিক এই কারণেই আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে এত সংকোচ বোধ করি, এড়িয়ে যেতে চাই। কিন্তু যে কোনো বিষয়ের মতো মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ায়, উদ্বেগ ও একাকিত্ব কমায় এবং সার্বিক সুস্থতা এবং কর্মক্ষমতা বাড়িয়ে তোলে। এই খোলামেলা আলোচনার ফলে শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক সমস্যার ক্ষেত্রেও চিকিৎসার জন্য পেশাদার মানুষের সাহায্য চাইতে আমাদের উৎসাহিত করে। আমরা অনেকেই হয়তো বুঝি না যে সুস্থ থাকা মানে মানসিক এবং শারীরিক দুইভাবেই সুস্থ থাকা। মানসিক স্বাস্থ্যের সঙ্গে আমাদের শারীরিক স্বাস্থ্য এবং সুরক্ষা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানসিক স্বাস্থ্যের প্রভাব আমাদের শারীরিক স্বাস্থ্যের উপর বিলক্ষণ পড়ে। মানসিকভাবে সুস্থ থাকলে আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি পায়, পারিবারিক এবং সামাজিক সম্পর্কও উন্নত হয়। একটা মজার কথা পড়েছিলাম কোনো এক জায়গায়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্যে যেমন কিছু নিয়ম মেনে চলা জরুরি, মানসিকভাবে সুস্থ থাকতে গেলে মাঝে মাঝে এই নিয়ম ভাঙাটাও কিন্তু জরুরি। কথাটা শুনতে হালকা হলেও এর ব্যঞ্জনা কিন্তু বেশ গভীর। সুদর্শনবাবু একটি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বেশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তার কাজের প্রতি আগ্রহ, সময়ানুবর্তিতা, নিজের দক্ষতা ও নিষ্ঠার ফলে তিনি ওই গুরুত্বপূর্ণ পদে নিজেকে তুলে নিয়ে যেতে পেরেছেন। সুদর্শনবাবু বেশ নিয়ম শৃঙ্খলায় নিজেকে বেঁধে রেখেছেন। ভোরে ওঠেন, সামনের পার্কে একটু হালকা ব্যায়াম এবং প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরে খানিকক্ষণ খবরের কাগজ পড়েন। তারপর স্নান খাওয়া সেরে 8:30টার মধ্যে অফিসে রওনা হন। রওনা হওয়ার সময়টি কিন্তু বাঁধা, এদিক ওদিক হবার উপায় নেই। বাড়ি ফিরতে ফিরতে 8টা, 8:30 বা তারও বেশি। স্নান সেরে বারান্দায় একটি পানীয় নিয়ে বসেন আধ ঘন্টার জন্যে। তারপর উঠে খাওয়া দাওয়া সেরে একটা বই নিয়ে শুয়ে পড়েন। বই পড়তে পড়তে ঘুম। সপ্তাহান্তের দিনগুলোতে রুটিনের একটু ব্যত্যয় ঘটে। কাজের দিনে অন্য কোনো বিষয় নিয়ে উনি মাথা ঘামান না, কিন্তু ছুটির দিনে কাজ নিয়ে মাথা ঘামান। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমতে কমতে এখন আর বহুদিন দেখা সাক্ষাৎ হওয়া তো দূরের কথা, ফোনালাপটুকুও বন্ধ হয়ে গেছে। বন্ধুদের কথা মনে করার সময়ই পান না। প্রেশার, সুগার, কোলেস্টেরল ইত্যাদি যে রোগগুলো সফলতার দাম চোকাতে তিনি নিজের শরীরে বাসা বাঁধতে দিয়েছেন, সেগুলো নিয়ে যতদিন চাকরি করেছেন ততদিন মাথা ঘামাননি। তবে হ্যাঁ, ওষুধটা নিয়ম করে খান, নিয়মিত চেক আপ করান। না, তাতে রোগ আসাটা আটকাতে পারেননি বটে, কিন্তু ওষুধের সাহায্যে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখতে পেরেছেন। ভেবেছিলেন অবসর গ্রহণের পরে জীবন উপভোগ করার অনেক সময় পাবেন। যে শখগুলো মনের মধ্যে লুকিয়ে রেখেছেন, যে মানুষগুলোকে সময় দেননি, গুরুত্ব দেননি, যে ইচ্ছেগুলোর ডানা মুড়ে মনের মধ্যে রেখে দিয়েছেন, সেগুলো সব পূর্ণ করবেন। সব ইচ্ছে, সব ভালো লাগার জিনিসগুলো জীবনে ফিরিয়ে আনবেন। কিন্তু অবসর গ্রহণের পরে দেখলেন যে বহু শখ পূরণ করার শারীরিক সামর্থ্যই তার আর নেই। যে মানুষগুলোকে দূরে সরিয়ে রেখেছিলেন, তাদের জীবনে তিনি তাঁর গুরুত্ব হারিয়েছেন।
যে ইচ্ছেগুলোর ডানা মুড়ে রেখেছিলেন তাদের ওড়ার ক্ষমতাটাই নষ্ট হয়ে গেছে। এবার ভাবুন তো সেই মানুষটির কথা, কেমন হবে তার বাকি জীবন। যাক, বাদ দিন, আমরা নেতিবাচক কথা বলবো না, আমরা ইতিবাচক কথা বলি। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে আপনি প্রথমেই যেটা করবেন তা হলো পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগটা নষ্ট হতে দেবেন না। মাসে একদিন হলেও তাদের সঙ্গে সময় কাটান, ফোনে আড্ডা মারুন, ভাই বোনেরা মিলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন। এখন তো অনেক সুবিধে হয়ে গেছে, যে যার বাড়িতে বসেই চুটিয়ে আড্ডা মারুন সবাই মিলে। এই এতজনের মধ্যে এরকম এক দুজন আপনি নিশ্চয়ই পাবেন যাদের সঙ্গে নির্দ্বিধায় আপনার সমস্ত সমস্যার কথা আলোচনা করতে পারেন। জীবনে সমস্যা থাকবেই, নানা ধরনের সমস্যা, কিন্তু যখন আপনি দেখবেন সেই সমস্যাগুলো ভাগ করে নেবার জন্যে আপনার চারিপাশে কিছু মানুষ রয়েছেন, তখন আপনার সমস্যার সঙ্গে যুঝবার শক্তি অনেক বেড়ে যাবে। কোনো মানসিক চাপ আপনাকে হতোদ্যম করে ফেলতে পারবে না। আর তার সঙ্গে যদি শরীরটাকে একটা নিয়মের মধ্যে রাখতে পারেন তাহলে তো কেল্লা ফতে। যখন পৃথিবী ছেড়ে যাবার সময় হবে, আমরা সবাই চাই সেই সময় যেন অনেক মানুষের স্নেহ, ভালোবাসা, ভরসা আমাদের জড়িয়ে থাকে। আপনারও থাকবে। শরীরের সঙ্গে সঙ্গে মনের যত্ন নিন, কথা বলুন, সাহায্য নিন, ভালো থাকুন। আজ এই অবধি। এরপরে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই অবধি কেমন লাগলো মন্তব্যে জানান। খুব শিগগিরই আবার দেখা হবে। নমস্কার।